2025-26 অর্থ বছরে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবেন তাদের জন্য এই যে বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুন 30, 2026 ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা প্রথমে দেখব ইনকাম ট্যাক্স যারা জমা দেন তারা বিশেষ করে যে সমস্ত জিনিস এই ইনকাম ট্যাক্সের আওতায় আসবে সেগুলি এখানে সমস্ত উল্লেখ আছে। কম্পোনেন্ট, ডিসক্রিপশান, এক্সাম্পলস, এগুলো সব আপনারা আগে জানা আছে সবার। স্টেপ 2-তে গোল্ডেন রুলস অফ অ্যাসেট ডিসক্লোজার মাস্ট বি ডিসক্লোজড। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাক্ট, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স, এফডিআর, টিপিএস, সেভিংস সার্টিফিকেট, শেয়ার, বন্ডস, মিউচুয়াল ফান্ড ইউনিট, ডিভিডেন্ডস, এগ্রিকালচার ল্যান্ড, রেসিডেন্স ল্যান্ড, কমার্শিয়াল ফ্ল্যাট, এগুলো সব ট্যাক্স রিটার্নে অবশ্যই আসবে। আবার মুভেবল প্রপার্টির মধ্যে আছে মোটর ভেহিকেল, মোটরসাইকেল, বোট। পার্সিয়াস অ্যাসেটের মধ্যে আছে গোল্ড আছে, সিলভার আছে, জুয়েলারি। তারপর বিজনেস অ্যাসেটের মধ্যে মেশিনারি স্টক, এইগুলো সবই জানা প্রত্যেকেরই। তবে যে মূলত যে পরিবর্তনটা আসছে সেটা হলো পুরাতন বা 2025-26 অর্থ বছরে যে 2024-25 যে পরিবর্তন থেকে যে পরিবর্তনগুলো আসছে সেগুলা কিছুটা উল্লেখ করা যাবে, আপনাদের জানা জরুরি আমি মনে করি। যেমন রিটার্ন ফিলিং ডেডলাইন, ফিক্সড ডেডলাইন 30 নভেম্বর of the assessment year. Enter tax year is often for filing 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর। গেটার মানে এটা সবচেয়ে উত্তম সময়। এই সময়ে যদি রিটার্ন জমা দেওয়া যায় সেখানে এবারে হয়তো কিছু সরকার 5% যে আপনার ট্যাক্স পেয়েবলের উপরে 5% ডিসকাউন্টও পাবেন, সর্বোচ্চ 25,000 টাকা। এছাড়াও আরও অন্য টাইম আছে। পয়লা অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত একটা সময় আছে, সেগুলো জরিমানা দিতে হবে সর্বশেষ। দ্য 4 কোয়ার্টার্স ফিলিং ফ্রেমওয়ার্ক, মানে 4 কোয়ার্টারেই এই টাকাটা দেওয়া সম্ভব। ফার্স্ট কোয়ার্টার হলো 1 জুলাই টু 30 সেপ্টেম্বর। আর্লি যাকে বলে কি কোয়ার্টার্স মানে আর্লি ফিলিং, নো এডিশনাল ট্যাক্স, ফুল কমপ্লায়েন্স উইন্ডো, মানে এই সময় দিলে কোনো জরিমানার জন্য বরং আপনাদের কিছু রেয়াত পাওয়ার সুযোগ আছে বা 5% ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে। বেনিফিট অ্যাপ্লাই, নো লেট ফিলিং চার্জ, বেস্ট প্র্যাকটিস ফর ট্যাক্স পেয়ার। দি সেকেন্ড কোয়ার্টার অক্টোবর থেকে 31 ডিসেম্বর। স্ট্যান্ডার্ড ফিলিং পিরিয়ড নাম্বার, এডিশনাল ট্যাক্স, এই সময় যদি আপনি রিটার্ন জমা দেন তাহলে আপনারা কোনো বেনিফিট পাবেন না, তবে কোনো জরিমানাও আসবে না। আপনি উপযুক্ত সময়টাও দিতে পারেন বুঝে। থার্ড কোয়ার্টার জানুয়ারি 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে এডিশনাল ট্যাক্স মে বি অ্যাপ্লাই 2% অর 3,000, যেটা সর্বোচ্চ। আপনার পেয়েবল অ্যাকাউন্টের হিসাবের যদি 2% 3,000-এর বেশি দিতে হবে, তবে ন্যূনতম 3,000 জরিমানা আসবে, সেটা জানুয়ারি থেকে মার্চের মধ্যে যদি জমা দেওয়া হয়। এডিশনাল চার্জ 2% অর ট্যাক্স ডিউ or 3,000, whichever is higher tax rebate remains. চতুর্থ কোয়ার্টার 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে হায়ার এডিশনাল ট্যাক্স অ্যাপ্লাই 5% or 5,000. Additional charge 5% due or 5,000 where higher tax rebate remains available. অর্থাৎ আপনি যে পেয়েবল ট্যাক্স পে যে অ্যাসেসমেন্টটা আসবে সেটার উপরে 5%, সর্বোচ্চ কমপক্ষে 5,000, 5% কমপক্ষে 5,000 জরিমানা আসবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এই 2 টাইমে জরিমানার মধ্যে দিতে না হয়, বরং ফার্স্ট কোয়ার্টারে দেওয়া হলে
5% রিবিট পাওয়ার সুযোগ আছে। এডিশনাল ট্যাক্স জানুয়ারি টু মার্চ ফিলিং এডিশনাল ট্যাক্স হায়ার অফ ট্যাক্স ডিউ 2% অর 3000। এটা আমি একটু আগে বলেছি, জাস্ট এটা একটা ছক আকারে আমরা দেখালাম, এটা আপনারা ফলো করতে পারেন। তারপরে কম্পারেটিভ কস্ট অফ ডিলে ইলিস্ট্রেশন, ফার্স্ট কোয়ার্টার জুলাই ডিসেম্বর, নেক্সট টেক্সট, এডিশনাল টেক্সট, টোটাল আউটফ্লো, এইগুলো আপনারা যেমন একজন আমরা মিস্টার এক্স হ্যাজ নেট ট্যাক্স পেয়েবল অর 2 lakh, what does cost him to fill in each quarter. এখানে আগে জানার দরকার চেঞ্জ ফাইনাল অ্যাক্ট কী পরিবর্তন আসছে, এটা আগে আমাদেরকে সবচেয়ে বুঝতে হবে। যেমন লিমিট 1-এ আছে পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল ইনকাম, 2025-এ সেটা 3%, মানে টোটাল অ্যাসেসমেন্টের উপর 3%। ফাইনাল অ্যাক্ট 2026-এ যে পরিবর্তন আসছে কোনো পরিবর্তন আনচেঞ্জ 3% একই রয়ে গেছে। আর লিমিট পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট আপনি বিনিয়োগ ছিল 15% এলিজিবল ইনভেস্টমেন্ট, সেটা এখন করা হয়েছে 10%। এইটা আমাদেরকে কিছু পরিবর্তন করা হয়েছে, রিডিউস 5%। লিমিট 3 ম্যাক্সিমাম সিলিং অ্যাপ্লিকেবল রিবিট, আগে ছিল 10 লক্ষ টাকা, রিবিট করা হয়েছে সর্বোচ্চ, এখন করা হয়েছে 7,50,000 টাকা। অর্থাৎ এই রিবিটের ব্যাপারেও কিছু পরিবর্তন আনা হয়েছে, সেটা কমানো হয়েছে। যেটা আগে ছিল 10%, 15% ছিল, সেটা করা হয়েছে 10%। আর সর্বোচ্চ 10 লক্ষ টাকা, সেটা করা হয়েছে এখন 7,50,000 টাকা। 25% রিডিউস হয়ে গেল, আর এখানে -5% রিবিট হয়ে গেল। অ্যাপ্লিকেবল রিবিট লোয়েস্ট অফ এবিসি, অর্থাৎ এই ক্যালকুলেশন 3টি ক্যালকুলেশনের মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই হবে আপনার রিবিট মেথড। হাউ ট্যাক্স রিবিট ইজ ক্যালকুলেট, কীভাবে আমরা রিবিট ক্যালকুলেটগুলো করতে পারি। ক্যালকুলেট লিমিট ট্যাক্সেবল ইনকাম ইন্টু 3%, যা উপরে চক আকারে দেখানো হয়েছে। ক্যালকুলেট লিমিট ভি এলিজিবল ইনভেস্টমেন্ট ইন্টু 10%, ম্যাক্সিমাম 7,50,000, এটারও 2026 অ্যাক্ট অনুযায়ী আমরা এই ইয়েগুলো হলো, যেমন টোটাল ট্যাক্স রিবিট এজুকেটিভ লোয়েস্ট অফ লিমিট এ বি অ্যান্ড সি, মানে সে সবচেয়ে কম যেটা আমরা সেটাকেই রিবিট হিসাবে ধরে নেব। 3টা ক্রাইটেরিয়াতে হিসাব করার পর যেটা কম সেটাই। নেক্সট ইজ গ্রস ট্যাক্স টোটাল মাইনাস টোটাল, মানে নেক্সট ইজ ইকুয়াল টু গ্রস ট্যাক্স মাইনাস ট্যাক্স রিবিট। আরও কিছু পরিবর্তন, যেমন পার্সেন্টেজও কিছু, যেমন আপনার যদি প্রথম 4 লাখ টাকায় কোনো কর দিতে হবে না, 0, এটা আগের নিয়মে ঠিক আছে, এটা অ্যাজ ইট ইজ। আর নেক্সট এর পরবর্তী 3 লক্ষ টাকায় পর্যন্ত 10%, 4 লক্ষ, এর পরবর্তী 4 লক্ষ টাকা 15%, এর পরবর্তী 5 লক্ষ টাকা 20%, 20 লক্ষ টাকা 25%, 20 লক্ষ টাকার উপরে যতই অ্যামাউন্ট হোক সেটা 30% আপনাকে কর তা করতে হবে, হিসাব করতে হবে। আমরা নিচে একটু দেখাবো। একজন যেমন মিস্টার এক্স ইজ এ স্যালারিড ইন্ডিভিজুয়াল, হিজ ফাইন্যান্সিয়াল ডাটা ফর অ্যানুয়াল ইয়ার 2026-2027। একটা লোকের গ্রস ইনকাম যদি 36 লাখ টাকা হয় এবং তার ইনকাম এক্সট্রা ইনকাম, অর্থাৎ এটাকে বলে বিনিয়োগ, সে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলো, তাইলে তার এলিজিবল ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা, তার এক্সাম্পট ইনকামও হবে 5 লক্ষ টাকা। অর্থাৎ গ্রস ইনকাম 36 লাখ, তার যেহেতু এলিজিবল ইনভেস্টমেন্ট 5 লাখ, তো সেটা আমরা বাদ দেব প্রথমে, যত টাকা সে বিনিয়োগ করছে, বিনিয়োগটা বাদ দেওয়ার পরে তার ইনকাম থাকে
ট্যাক্সেবল ইনকাম থাকে 31 লাখ। 31 লাখ টাকার আমরা একটা হিসাব বের করেছি কত টাকা ট্যাক্স আসতে পারে। গ্রস ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্স অ্যাক্ট 2026 অনুযায়ী এই হিসাবটা প্রযোজ্য। এর আগে তাও আমরা দেখাবো, এটা দেখিয়েছি, সেটা পার্সেন্টেজে কমবে বা বাড়বে। আচ্ছা, ফার্স্ট স্ল্যাব 4 লক্ষ টাকা, এখানে জিরো, কোনো ট্যাক্স আসতেছে না, জিরো, ট্যাক্স ফ্রি, দ্যাটস অল। সেকেন্ড স্ল্যাবে প্রথম 3 লক্ষ টাকা, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম, প্রথম 3 লক্ষ টাকা 10%, ঠিক এখানেও 3 লক্ষ টাকা 10%, অর্থাৎ 30,000 টাকা। থার্ড স্ল্যাব 4 লক্ষ টাকা, সেটা 15%, 60,000 টাকা, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম 15%। ফোর্থ স্ল্যাব 5 লক্ষ টাকা 20%-এ 1 লক্ষ টাকা, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। ফোর্থ 5 লাখ 20%। তারপরে এলো লাস্ট স্ল্যাবে 15 লাখ টাকা 25%, 3,75,000 টাকা। তাইলে এখানে যদি আমরা যোগ করি তার 31 লক্ষ টাকা। 31 লক্ষ টাকা, এই 31 লক্ষ টাকা আমরা যেটা টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করেছিলাম, এই টোটাল তিনটা যোগ করলে 5,65,000 টাকা দাঁড়ায় ইনকাম ট্যাক্স। এখন এই ট্যাক্সটা হলো গ্রস ট্যাক্স। আমরা একটা ট্যাক্স বের করছি, যে গ্রস ট্যাক্স ক্যালকুলেশন করছি 36 লাখ টাকা ইনকাম যদি যাদের হয়। তো এখানে একটা জিনিস জানা জরুরি, 45 বা 50,000 বেসিক যাদের, তাদের কোনো এবার এই নিয়ম, এই আইনে ফাইন্যান্স অ্যাক্ট 2026 আইনে, ইনকাম ট্যাক্স আইনে কোনো ট্যাক্স দিতে হবে না। রিটার্ন জমা দিতে হলে কোনো ট্যাক্স আসার সুযোগ নাই। যেহেতু ট্যাক্সের রেঞ্জ বাড়ানো হয়েছে, 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা করানো হয়েছে, সেই কারণে, অথবা ইনকাম চাইল বারো, যেমন যদি একটা লোকের 50,000 টাকা করে 6 লক্ষ টাকা হয়, তার 2 লক্ষ টাকা ইনভেস্ট হয়, তাহলে 6 লক্ষ টাকা থেকে আমরা যদি 2 লক্ষ টাকা বাদ দিয়ে দিই, তাহলে 4 লক্ষ টাকা কোনো ইন্টারেস্ট আসার সুযোগ নাই বা কোনো ট্যাক্স আসার সুযোগ নাই। টোটাল ট্যাক্স রিবেট ক্যালকুলেশন, আমরা আগে যেটা 3টা ধাপ দেখাছিলাম, 31 লাখ টাকা 3% আছে 93,000 টাকা। 10% অফ এলিজিবল, যেমন 5 লক্ষ টাকা বিনিয়োগ করে 10% আসে 50,000 টাকা। ম্যাক্সিমাম সিলিং হলো 7,50,000 টাকা। এটা আপনাদেরকে একটু ভালো করে একটু খেয়াল করতে হবে। আমার 3টা ধাপ, আমরা যেটা আগে দেখিয়েছিলাম 3টা ধাপ, এই যে এই 3টা, 3%, 15%, অথবা লিমিট, যেটা ছিল আগে 15%, 2026 অ্যাক্ট অনুযায়ী সেটা হলো 10%। তাহলে আমার 31 লক্ষ টাকা 3%, অথবা আমার ইনভেস্টমেন্টের 10%, অথবা সর্বোচ্চ লিমিট, যা সার্কুলারে উল্লেখ দেওয়া আছে। এই 3টা জিনিস আমরা যখন 31 লাখ টাকা ইনকাম ওই ব্যক্তির বা মিস্টার এক্সের বের করছিলাম, তখন 3% 93,000, ইনভেস্টমেন্টের 10% আসে 50,000, অ্যাজ পার প্রেসক্রাইব বাই ল। আর আইনে দেওয়া আছে সর্বোচ্চ 7,50,000, যেটা আগে 10 লাখ ছিল, এখন 7,50,000। তাহলে আমার এখানে অ্যাপ্লিকেবল রিবিট লোয়েস্ট অফ ABC, তাহলে আমার বিটাই হলো সবচেয়ে লিমিট, মানে আমার 50,000 টাকা আমি রিবিট পাবো, এটাই আমার জন্য অ্যাপ্লিকেবল। তাইলে আমার দাঁড়ায়, আমার ছিল 5,65,000 টাকা ট্যাক্স, গ্রস ট্যাক্স, সেখান থেকে রিবিট লোয়েস্ট 3, লিমিট পার্সেন্ট 50,000 টাকা যদি আমি বাদ দিয়ে দিই, নেক্সট নেট ট্যাক্স পেয়েবল হবে 5,15,000 টাকা। অর্থাৎ ওই ব্যক্তিকে 5,15,000 টাকা পে করতে হবে। আমরা একটা পরিবর্তন এখানে, বিফোর আফটার, পূর্বে অথবা পরে, কম্প্রিহেনশন ফাইন্যান্স অ্যাক্ট 2025 ভার্সেস 2026, এখানে যে পরিবর্তনটা বিশেষ করে লক্ষ্য করা গেছে, ট্যাক্সেবল ইনকাম 31 লাখ, ফাইন্যান্স অ্যাক্ট, এটা হল 2025, ফাইন্যান্স অ্যাক্ট 2026 31 লাখ,
ইনক্রিজ ইন ট্যাক্স বার্ডেন জিরো, এটা ঠিক আছে, প্রথম অপশানটা ঠিক আছে। গ্রস ট্যাক্স 5,32,000, আগে আসতো 5,32,000 2025-এ, আর 2026-এ সেটা হলো 5,65,000, তার মানে ইনক্রিজ হয়েছে 32,500। নতুন আইনে এই টাকাটা আমাদের গত বছর চেয়ে এই বেশি আসছে। ট্যাক্স ফ্রি দেয়ার হোল্ডস 3,50,000 ছিল, সেটা করা হয়েছে চাইলাম, অর্থাৎ আগে 2025-এ বা 24-25-এ 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দেওয়া লাগতো না। এখন সেটাকে মানে 4 লক্ষ টাকা করা হয়েছে। 4 লক্ষ টাকা ইনকাম থাকলে কোনো ইনকাম ট্যাক্স আসবে না। হায়ার দেয়ার সর ইনভেস্টমেন্ট রিবিট রেট 15% ছিল, সেটাকে 10% করা হয়েছে, রিডিউস করা হয়েছে 5%। আগে বলা হয়েছে রিবিট অ্যাপ্লিকেবল, যেটা 75,000 আগে ছিল, এখন হয়েছে 50,000। আগে সে পাইতো 75,000 টাকা রিবিট পাইতো 2024-25 হিসাবে, কিন্তু 25-26 হিসাবে সে 50,000 টাকা রিবিট পাচ্ছে। এখানে মাইনাস কমে গেল, তার 25,000 টাকা বেশি দিতে হচ্ছে। ম্যাক্সিমাম সেলিং 10 লাখ ছিল, সেটা হয়েছে 7,50,000। এটা আমরা বলছি না, ঠিক আছে। তাহলে ইম্প্যাক্ট সামারে কি দাঁড়ালো? ফাইন্যান্স অ্যাক্ট 2026-2025, গ্রস ট্যাক্স ইনক্রিজ 32,500, মানে এই যে 32,500 নিউ স্ল্যাবে, নতুন আইনে। ট্যাক্স রিবিট রিডিউশন 25,000, 15% থেকে 10% হয়েছে, সেখানে 25,000 টাকা বেশি আসছে। নেট অ্যাডিশনাল বার্ডেন 57,500, মানে দুইটা যোগ করলে এটা প্লাস এটা 57,500 টাকা বার্ডেন, বাড়তি ট্যাক্স জমা দিতে হচ্ছে। ফাইন্যান্স অ্যাক্ট 2026 ইনক্রিজ দ্য নেক্সট ট্যাক্স বার্ডেন ইন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার থ্রু এ। স্টেপ 3-তে যেটা দেওয়া আছে, স্টেপ 6, eligible investment for tax rebate. The following categories of investment qualify as eligible investment for tax rebate purpose under ITA 2023 and Finance Act 2026। মূল ভিত্তিটা হইল আসলে 2023 সনের সার্কুলারটার উপর ভিত্তি করেই কিছু পরিবর্তন আনা হয়েছে। আর 2023 সনের বেশ কিছু আইন ঠিক আছে সবই, কিন্তু রিবিট অথবা কিছু কিছু ক্ষেত্রে 2-1টা ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে, যা লক্ষণীয়। এখন আপনি কী যেমন ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে কীভাবে করবেন, কোথায় করবেন, সেই ক্যাটাগরিগুলো এখানে উল্লেখ করা আছে। ক্যাটাগরি, ইনভেস্টমেন্ট টাইপ, নোটস, সেভিংস ইনস্ট্রুমেন্টস, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সঞ্চয়পত্র, উইডলি ইউজড, হায়ার রিকমেন্ডেড ফর স্যালারিজ ট্যাক্স পেয়ার। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এখানে পলিসি মাস্ট বি ভ্যালিড, প্রিমিয়াম মাস্ট, আপনাকে অবশ্যই এটা অ্যাক্টিভ থাকতে হবে, পেইড ইন দ্য ইয়ার, এই বছর আপনাকে যে 3 বছর বা আপনাকে যে পুরো 12 মাসের প্রিমিয়াম দিয়েছেন সেটা ডকুমেন্ট থাকতে হবে। তারপর প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে সর্বোচ্চ 25% গভর্নমেন্ট রুলস অনুযায়ী। রিকভার প্রভিডেন্ট ফান্ড বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি কন্ট্রিবিউশন বাই কোয়ালিফাই, সেটা আপনাকে রিবিটের আওতায় আসবে। ডিপিএসসি বিনিয়োগ আছে, রেগুলার কনস্টিটিউশন কোয়ালিফাই, বন্ডস, গভর্নমেন্ট ট্রেজারি, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, এইগুলো সবগুলোই রিবিটের আওতায়, আপনি যেখানে বিনিয়োগ করতে পারেন। অ্যাপ্রুভড ডোনেশনস এলিজিবল ফর ট্যাক্স রিবিট, মানে সার্কুলার অনুযায়ী এই কিছু কিছু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও ট্যাক্স মকুব করা, রিবিট করা দেওয়া আছে। জাকাত ফান্ড, এনবিআর অ্যাপ্লিকেবল, ইনস্টিটিউশন ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড অফ পারসনস উইথ ডিসেবিলিটি, লিবারেশন ওয়ার মিউজিয়াম, আসানিয়া সেন্টার হসপিটাল, ICDDR, CRP, Central for Rehabilitation of Paralyzed, এটা সাভারে। গভর্নমেন্ট অ্যাপ্রুভড পাবলিক ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, অ্যাসেটিক সোসাইটি অফ বাংলাদেশ, ঢাকা আসানিয়া মিশন, সেন্টার হসপিটাল,
national level institution for preservation of liberation or memory. এগুলো স্পেসিফিক আগে যেভাবে দেওয়া আছে এখনও সেভাবে কোনো পরিবর্তন হয়নি। এক্সামিনেশন ফোকাস key rule: every donation is not eligible for tax rebate, only for donation qualify. তারপরে the investment rebate rate change from 15% to 10% under Financial Act 2026, যা আমি আগেই উল্লেখ করেছি। the applicable rebate lowest of 3%, এগুলো উল্লেখ করা হয়েছে। instruction note: how to explain in class. Start with the old systems, 15% of 50% of 10 lakh. Establish the benchmark. Introduce two chains side by side using of comparison table. Work through Mr. X example by step by step on the board. Students must follow each step. Embrace the compound impact, new slab plus lowest rebate, higher next text. First number common confusion: student confuse rate deduction for tax with exemption deduction for income. Clarify. Key teaching: the lowest of three rules in criteria and is the most commonly tested. এগুলি ফলো করতে হবে রিটার্ন জমা দেওয়ার আগে। ফাইন্যান্স অ্যাক্ট 2026 রিডিউস দ্য ইনভেস্টমেন্ট রিবেট রেট ফ্রম 15% to 10%. দ্য ম্যাক্সিমাম রিবেট সিলিং ইজ রিডিউস 10% টু, যা এগুলো আগেও বলা হয়েছে, জাস্ট রুলগুলো উল্লেখ করা হয়েছে। স্টেপ 7 হেডস অফ ইনকাম, আপনাকে কী কী ইনকাম থাকতে হবে। ইনকামের পরে ট্যাক্স আসবে। দ্য ইনকাম ট্যাক্স 2023 ক্লাসিফাই all income of taxpayer into 13 definite heads of income. Correct classification is the first and most critical step of preparing any income tax computation of return. Misclassification leads to incorrect tax computation, potential penalties and audit tax expose. This is foundational for all tax professionals. Important এই জিনিসগুলো জানা আপনাদের খুব, all income must be disclosed under one of the 13 prescribed heads of income. Classifying income under the wrong head led to incorrect tax computation. Some heads have special rates, deduction or exempt. Head selection affects the final tax amount. The correct head must be identified before computing tax liability. The 13 heads of income, আমাদের 13টা হেডের উপরে ইনকাম ট্যাক্স আসবে। ইনকাম এমপ্লয়মেন্ট, চাকরিজীবী, যেমন তার স্যালারি, বোনাস, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্সেবল পটেনশিয়াল কম্পেনসেশন ফ্রম, এগুলো অবশ্যই একজন স্যালারি হোল্ডার বা চাকরিজীবীকে দিতে হবে। মাস্ট কমন হেড ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার, ভেরিয়াস এক্সপেন্টেশন অ্যাপ্লাই, অর্থাৎ অনেকের ক্ষেত্রে অনেকে চাকরি করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন, অথবা অন্য কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রেও সেখানে সেগুলো, অর্থাৎ এই এক্সপেন্স অ্যাপ্লাই, এগুলো তখন তার এই ইনকামের সাথে এগুলোও অ্যাড হয়ে যাবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আপনার হাউস প্রপার্টি কী ধরনের, রেন্ট ফ্রম রেসিডেন্সিয়াল, বাড়ি ভাড়া যদি দিয়ে থাকেন, কমার্শিয়াল কোনো স্পেস, ল্যান্ড, শপ, দোকান, এইগুলোও আপনার ইনকাম ট্যাক্সের আওতায় আসবে। অ্যানুয়াল লিচারিং, ভ্যালু কনসেপ্ট স্ট্যান্ডার্ডস ডিডাকশন অ্যালাউড। তারপরে আছে ইনকাম বিজনেস অফ প্রফেশন,
আপনি কোনো প্রফেশন হিসেবে যদি কোনো ফি পেয়ে থাকেন বড় বড় অথবা কোনো কনসালটেন্সি থাকে, এইগুলো বিজনেস প্রফিট, প্রফেশনাল ফিজ, কনসালটেন্ট ইনকাম, অ্যাকচুয়াল এক্সপেন্স ডিডাকশন, বুক অ্যাকাউন্টস মে বি রিকোয়ার্ড। ক্যাপিটাল গেইনস, প্রফিট ফ্রম সেল অফ ল্যান্ড, আপনি কোনো হয় এই অর্থ বছরে কোনো জমি বিক্রি করলেন অথবা বিল্ডিং বিক্রি করলেন অথবা শেয়ার বিক্রি করলেন, জুয়েলারি, স্বর্ণ, গোল্ড বিক্রি করলেন, আর ভ্যালু, এই ভ্যালুগুলো উল্লেখ করতে হবে। সিগনিফিকেন্টলি এক্সাম্পটেড আন্ডার ফাইন্যান্স অ্যাক্ট 2026 কভার, এইগুলা নতুন করে কিছুটা আইন সংশোধন করা হয়েছে, যা আমাদের সবার জানা খুবই জরুরি। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্ট। ব্যাংক ইন্টারেস্ট, আপনার কোনো ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট থাকলে তার উপর যে ইন্টারেস্ট সেটাও উল্লেখ করতে হবে। এফডিআর, প্রফিট, বিপিএস ইনকাম, সেভিং সার্টিফিকেট ইন্টারেস্ট, এই সমস্ত অ্যাকাউন্ট আইএটি মে হ্যাভ বিন ডিডাক্টেড অ্যাট সোর্স, এটাই হবে ইনকাম ট্যাক্সের সোর্স অ্যাকাউন্টগুলি। ইনকাম ফ্রম আদার সোর্স, অন্য কোনো সোর্স থেকে যদি ইনকাম, যেমন কমিশন, নন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, রয়্যালিটিস, প্রাইজেস অ্যাওয়ার্ড, লটারি উইনিংস, কোনো আপনি প্রাইজ কোথাও কিছু মানে পেলেন, রয়্যালিটি পেলেন, রাজস্ব কোনো পুরস্কার পেলেন, এই জাতীয় ইগুলো আবার ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসবে। রেসিডুয়াল হেড, এনিথিং নট ফিটিং আদার হেডস। তারপরে আসতেছে শেয়ার অফ ফার্মস ইনকাম, আপনি যদি কোনো ফার্ম থেকে থাকে, যেমন শেয়ার অফ এওপি ইনকাম, এটা ফার্মস। শেয়ার অফ ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, কোনো ফার্ম থেকে ইনকাম আসলে সেটা অ্যাড হবে। ফার্ম লেভেল ট্যাক্স প্লাস পার্টনার্স শেয়ার ট্রিটমেন্ট। শেয়ার অফ এওপি, শেয়ার অফ এওপি ইনকাম ফ্রম পার্সন এওপি, similar treatment of partnership, spouse, mirror, child income section, মাইনর চাইল্ড মানে ছোটো বাচ্চাদের কোনো ইনকাম থাকলে সেগুলোর ব্যাপারে কিছুটা পরিবর্তন আসছে। ফরেন ইনকাম, বৈদেশিক কোনো ইনকাম থেকে বিদেশে কোনো বিনিয়োগ করে থাকলে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, বিজনেস অর ইনভেস্টমেন্ট এবং ডাবল ট্যাক্সেশন ট্রিটি বেনিফিটস মে অ্যাপ্লাই, এগুলো সবই তো চলে আসবে। এক্সাম্পট ইনকাম, টেক্সট এক্সাম্পট ইনকাম অ্যাজ প্রেসক্রাইব বাই ল, রুলস অনুযায়ী সেটা অন্য কোনো এক্সাম্পট, একই মানে এক্সাম্পট ইনকামটা যাতে অ্যাকুরেট থাকে সেটাকে ফলো করতে, মাস্ট বি স্টিল দ্য ডিসক্লোজ ইন দ্য রিটার্নের সময় সেটাকে উল্লেখ করে দিতে হবে। আনডিসক্লোজড অথবা আনএক্সপ্লেইনড ইনকাম, এক্সপ্লেইনড ইনকাম, আনএক্সপ্লেইনড ওয়েলথ, undisclosed assets found during the assessment, এগুলো আসবে। হায়ার ট্যাক্স রেট, প্রুডেন্সিয়াল প্রোটেকশন, প্রসেকশন। কমন মিস্টেক, কিছু কিছু আমরা ভুল করে, যেটা সবাই, ফেলিং টু ডিসক্লোজ এক্সাম্পট ইনকাম, হেড 12, থিঙ্কিং ইট নিড নট বি শোড এক্সাম্পট, মিস্টেক, ইনক্লুড মিস্টেক আরটাকে ইনক্লুড এমপ্লয়মেন্ট ইনকাম আন্ডার আদার সোর্স টু অ্যাভয়েড এমপ্লয়মেন্ট লেভেল টিডিএস অডিট, আরটা আছে শোয়িং বিজনেস কমিশন অ্যাজ আদার সোর্স seen in qualifies as business income, ignore under disclosed income head, this should never apply in well paper return. Memory aid the 13 heads, memory aid 13 heads of income, sellers, house, agriculture, business, capital gain, finances and other source from AOP club, ওগুলো আগে বলা হয়েছে ইনস্ট্রাকশন নোট, অর্থাৎ হাউ টু এক্সপ্লেন গো থ্রো ইচ হেড with one particle exempt, avoid listing without exempt students in lead, not just memorize the level. Thank you all. Thank you to all. Mr. Khurshid Alam, আমি মিস্টার খুরশেদ আলম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, উপলি ব্যাংক জোনাল অফিস, নোয়াখালী। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন
তাইলে আমার মনে হয় আমি সার্থক হব। এই বলি আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।